মন্ত্রীর সঙ্গে। এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাকে ডেকে নিয়েছিলেন গত সপ্তাহে। শেখ হাসিনা যেদিন 5 তারিখে বক্তব্য দেন তার আগের দিন নিয়ে তো যথেষ্টভাবে ওনাকে করেছেন, সতর্ক করেছিলেন। আজকে অবশ্য হাসি খুশি মেজাজে কথাবার্তা হয়েছে এবং দীনেশ ত্রিবেদীও সেটাই বললেন। সরকারের তরফ থেকেও সেরকম বলা হলো। ইস্যু শুধু শেখ হাসিনা, আলোচনায় কেন্দ্রে খালি শেখ হাসিনা। অনেক ধন্যবাদ বিপুল। আপনার নিশ্চয়ই আলোচকরা অনেক আলোচনা করেছেন এই ব্যাপারে। আপনারা অনেক, আপনার দর্শকরা অনেক দেখে ফেলছে। এটা সবার জন্য টায়ারিং। তো আলোচনাটা একটু অন্যদিকে যদি আমরা করি, সেটা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে ভারতীয় পত্রপত্রিকার খবর অনুযায়ী রয়ের প্রধান পরাগ জৈন কিন্তু ঢাকায়, এবং ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ বেশ বড় একটা টিম বাংলাদেশে অবস্থান করছে। সো বাংলাদেশ যখন তাদের যেটা আপনার আমি ওইভাবে যদি আলোচনাটা যে বাংলাদেশ যেখানে শুধু শেখ হাসিনাকে ইস্যু হিসাবে দেখছেন, ভারত কিন্তু বাংলাদেশকে ভূ রাজনৈতিকভাবে বেশি হিসাবে দেখছে। সো সে কারণেই রয়ের প্রধান একজন এবং তার পুরো টিম, ভারতীয় পত্রিকার খবর অনুযায়ী যে টিমটা এখানে ঘুরতেছে, তো তারা কি জন্য এসছে? আপনি এইটা কি শুধুমাত্র মানে তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠকটা কি আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক? মোটেও না। এটা একটা ধরেন বৈঠক হয়েছে, সেখানে বাংলাদেশ সেখানে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। ধরেন তারা ইন্টারন্যাশনালি একটা ইমেজ বিল্ড আপ করার চেষ্টা করেছে, তারা ভারতকে সহজে ছাড় দেবে না এরকম একটা ইমেজ বিল্ড আপ করেছে। এই ইমেজটা বিল্ড আপ করার একটা যুক্তি হলো লোকাল পলিটিক্স, যে আন্তর্জাতিক এরকম একটা ভাব নেওয়া, আমরা আমরা কি হনুরে, তো সেটা ভাব নিয়ে যদি আমরা অবস্থান করতে পারি, তাহলে আমার লোকাল পলিটিক্সে যে যারা অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়ান বলে সেন্টিমেন্ট ধারণ করেন, যারা চোখে চোখ রেখে কথা বলতে চান, যারা দিল্লি দখল করছেন, তাদেরকে খুশি করা হয়েছে। সো এই জন্যেই আসলে, এবং আমাদের সাংবাদিকরা শেখ হাসিনা ইস্যুটাকেই তারা মানে সবচেয়ে বেশি, যেটা ভারতীয় পত্রপত্রিকাতে কিন্তু শেখ হাসিনা ইস্যুটাই এসছে, কিন্তু স্বাভাবিকভাবে শেখ হাসিনা একটা বড় ইস্যু। তো শেখ হাসিনা বড় ইস্যু হলেও বাংলাদেশ যে আরও অনেকগুলো ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কিত, সেটা হলো ভূ রাজনৈতিক সম্পর্ক। সেটা কি, কেন সে ধরেন কেন আমেরিকান কি বলে স্পেশাল এনভয় বাংলাদেশে আসলেন, কেন পরাগজন বাংলাদেশে, এগুলো কিন্তু বোঝা যায় যে বাংলাদেশে এমন একটা ক্রস রোডের মধ্যে পড়েছে, যেখানে আমেরিকান ইন্টারেস্ট বাংলাদেশকে যেমন দেখতে হচ্ছে, তেমনি আবার চাইনিজ ইন্টারেস্ট দেখতে হচ্ছে, তেমনি আবার ইন্ডিয়ান ইন্টারেস্ট তার সাথে কীভাবে অ্যালাইন্ড হবে ইন্ডিয়ানরা সেটা পার্সিউ করতেছে। লোক, ইন্ডিয়া কিন্তু এখানে পার্সিউ করছে। আপনি ইন্ডিয়া থেকে দূরে থাকার জন্য চেষ্টা করতেছেন হয়তো, কিন্তু ইন্ডিয়া কিন্তু এখানে চেষ্টা করতেছে যে কোনোভাবে হোক, সে নমনীয় হোক, গরমীয় হোক, যেমনি হোক, যে কোনো নরমে গরমে যেমনি পারে ইন্ডিয়া কিন্তু এখানে তার অবস্থানটার জন্য কিন্তু কাজ করতেছে। এই কাজের ধরনটাই হলো, ধরেন আপনি পরের জন্য যদি এসে থাকেন, আমরা তাকে কোথাও দেখি নাই, কিন্তু যদি এসে থাকেন, শোনা যাচ্ছে যে তার যখন খলিল সাহেবের সাথে পররাষ্ট্র মন্ত্রী খলিল সাহেবের সাথে যখন দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে, সেটা কিন্তু আগের দিন হয়েছে। সেই বৈঠকটা ছিল উত্তপ্ত বৈঠক। সেই বৈঠকটা ছিল অত্যন্ত উত্তপ্ত বৈঠক, যে বৈঠকে বাংলাদেশের খলিল সাহেব চেষ্টা করেছেন নিজেরা প্রুফ করার যে তিনি মানে তারেক রহমানের স্বার্থ দেখতেছেন, যে কারণে তিনি সেখানে অনেক উত্তপ্ত রেখেছেন, যে কারণে আজকে আপনি ওনারা দেখতে পাচ্ছেন যে যে ইয়ের মতো উনি লাফাচ্ছেন, কী বলে খেপাটে খেপাটে সন্তানের মতো উনি লাফাচ্ছেন। তো এটার কারণটা হলো আগের দিনের বৈঠক। আগের দিনের বৈঠকে কিন্তু উত্তপ্ত হচ্ছিল। আগের দিনের বৈঠকে দীনেশ ত্রিবেদীকে আপনারা বাইরে যেরকম মানে একদম হাসি খুশি দেখেন, যে আগের দিনের বৈঠক কিন্তু এরকম ছিল না। সে আগের দিনের বৈঠকেও কিন্তু শেখ হাসিনা একমাত্র ইস্যু হলেও অন্যান্য ইস্যু কিন্তু দীনেশ ত্রিবেদীর সামনে আনার চেষ্টা করেছে। সেটা কিন্তু ভূ রাজনৈতিক সম্পর্ক, সেটা কিন্তু ব্যবসা সম্পর্ক, সেটা কিন্তু অন্যান্য সম্পর্ক, এগুলো কিন্তু আনছেন। যে আপনারা শুধুমাত্র আছেন শেখ হাসিনা কিনা, আর অন্যান্য বিষয়গুলো কী, অন্যান্য বিষয়ের ইয়েটাগুলো আলোচনা কোথায়? বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক শুধুমাত্র কি শেখ হাসিনার সম্পর্ক? না, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিন্তু সীমান্ত সম্পর্ক, এত হাজার কিলোমিটার সীমান্ত। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হলো বাণিজ্য সম্পর্ক। সেই বাণিজ্য সম্পর্কের কথা, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হইল নদ নদীর পানি বন্টন সম্পর্ক। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হলো
এই সমুদ্রের বঙ্গোপসাগরের ভাগাভাগি সম্পর্ক। এখানে দেখেন একটা জিনিস, একটা প্রেস কনফারেন্সে এক পর্যায়ে কিন্তু কথাগুলো আসছে যে বাংলাদেশ কিন্তু অর্জন করেছে, বাংলাদেশ কিন্তু মানে ভারতের সাথে কিন্তু চোখে চোখ রেখে আগেই কথা বলে কিন্তু সমুদ্র সীমা দখল করছে বাংলাদেশ, বাংলাদেশ সমুদ্রে এখানে প্রেস কনফারেন্স এগুলো কিন্তু খলিলের ওখানে কিন্তু এগুলো আসছে। এখন তার মানে সব বিষয়গুলো কিন্তু এই আলোচনা আসছে। তারপরে বাছাই করা হয়েছে কোন বিষয়গুলো তারেক রহমানের সামনে আসবে। সে বাছাই করার বিষয়ের মধ্যে হলো যেটা বলা হচ্ছে, শেখ হাসিনা ইস্যুটা খুবই ছোট ইস্যু ছিল, এখানে অন্যান্য ইস্যু ছিল বড় ইস্যু। বরং শেখ হাসিনার ইস্যুটা ছিল খলিলের সাথে দীনেশ ত্রিবেদীর এই যে কি ইয়ে হয়েছে মল্লযুদ্ধ, যেটা ধরেন আপনি যদি খলিলের আচরণ যে মনে হয় একটা মল্লযুদ্ধ করছে। কারণ খলিলও স্বীকার করছেন যে তার সাথে যে মিটিং হয়েছে সেই মিটিংয়েই কিন্তু এই সব বিষয়গুলো আলোচনা হয়েছে, এবং এটা সংক্ষিপ্ত সার এবং এটার একটা কোন কোন বিষয় আলোচনা হবে তারেক রহমানের সামনে সেটা আলোচনা হয়েছে। তারেক রহমানের সামনে নিশ্চয়ই এই ভূ রাজনৈতিক পরিস্থিতিটা নিয়েই কিন্তু আলোচনা হয়েছে, এবং শেখ হাসিনা একটা ইস্যু অবশ্যই। কিন্তু শেখ হাসিনা ইস্যুটাকে খলিল সামনে নিয়ে আসা, এটাকে নিয়ে হইচই করে অন্যান্য বিষয়গুলো ধামাচাপা দিয়েছেন। এই জন্য ভারতে সব কিছুর সাথে কিন্তু সম্পৃক্ত করেছে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাকে। আপনাকে আজকে বলে এনারা প্রত্যর্পণ বলছেন, ওরা প্রত্যাবর্তন বলছে, যেটা খলিলের মুখ থেকে প্রত্যাবর্তন বেরিয়ে গেছে। এরা বলছে প্রত্যর্পণ করতে হয়। ভারতের খলিলের সাথে ভারতীয় হাই কমিশনার মিটিং কিন্তু প্রত্যর্পণ শব্দটাই তারা গ্রহণ করতে রাজি। তারা বলছে প্রত্যাবর্তন হবে, সেটার জন্য আপনারা কি কি অ্যারেঞ্জমেন্ট, বরং শেখ হাসিনার নিরাপত্তা তারা নিশ্চিত করতে বলছে। বিচার ব্যবস্থা শেখ হাসিনা যেন এই বিচারিক কার্যক্রমের মধ্যে তিনি যেন সকল সুযোগ সুবিধা পান সেটা নিশ্চিত, মানে প্রথম হলো নিরাপত্তা, 2 নম্বর হলো তার বিচারিক কার্যক্রমে ওনাকে কোনো হয়রানি করা যাবে না, ওনাকে সকল সুযোগ সুবিধা দিতে হবে যাতে উনি নিজেকে ডিফেন্ড করতে পারেন। নিরাপত্তা এবং এগুলো নিশ্চিত করতে, এবং তিনি যেন মানে তিনি যেন সহজে বাংলাদেশে আসতে পারেন সেটার জন্য বাংলাদেশকে অ্যারেঞ্জ করতে বলছে যে ইউ ইস্যু ট্রাভেল ডকুমেন্ট, যাতে তিনি বাংলাদেশে যে আসবেন এটাতে যেন কোনো জটিলতা না থাকে, মানে ড্রামাটিক কিছু যেন না হয়। ভারত যেন ড্রামাটিক এই সব কিছু অ্যারেঞ্জ করবে ভারত, কিন্তু তোমাকে কিন্তু এগুলোকে ম্যানেজ করে দিতে হবে। তুমি এই জিনিসগুলো করো, ভারত সব কিছু অ্যারেঞ্জ ম্যানেজ করে তোমাকে দিবে, তুমি শেখ হাসিনা আসবে। কিন্তু বাংলাদেশের খলিল সাহেব অতিমাত্রায় ভারত বিদ্বেষী না, শেখ হাসিনা বিদ্বেষী হতে গিয়ে উনি দাবি করেছেন যে শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে হবে, শেখ হাসিনাকে বন্দী হিসাবে ধরতে হবে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। আজকে দেখেন খলিলের ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়েছে, সে কিন্তু আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে নাই, দণ্ডপ্রাপ্ত বলছে। কারণ ওই ভারত এটা শুনলেই ভারত রিজার্ভ হয়ে যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত। ওনার অনুপস্থিতি বিচার হচ্ছে ভারত এটা মাথায়, এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে আনা যাবে না, ভারতের দেবে না। আন্তর্জাতিক কোনো আইনে ভারত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির তার যেহেতু মৃত্যুদণ্ড আছে সেখানে ভারত তাকে দেবে না। এটা সাধারণত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে, যে কারণে দেখেন এই যে মেজর নূর বা কিছু একজন বঙ্গবন্ধু হত্যাকারীকে দেয় নাই, কানাডা দেয় নাই। যখনই আপনি মৃত্যুদণ্ড শব্দ বলেন তখন আর এই জন্য আজকে খলিল দেখুন লাগাম মুখের মধ্যে লাগাম দিচ্ছে, সে দণ্ডপ্রাপ্ত আসামি বলে। খেয়াল করছেন আপনি জিনিসটা? খলিল কিন্তু অল এলং একবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, দণ্ডপ্রাপ্ত বলছে। কেন দণ্ডপ্রাপ্ত? মানে দণ্ডপ্রাপ্ত হিসেবে ওনা অ্যারেস্ট করে আমাদের কাছে দাও। কিন্তু ভারত বলছে ন। ভারতের যে ব্যাখ্যাটা দীনেশ ত্রিবেদী আবারও দিয়েছেন যে শেখ হাসিনাকে নেওয়া হয়েছে তা বাংলাদেশ সরকারের আয়োজনে, বাংলাদেশ সরকারের ট্রান্সপোর্টেশন দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে নেওয়া হয়েছে, এবং দিল্লিতে শেখ হাসিনাকে রিসিভ করেছেন একজন মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা, এবং তাকে এই একজন প্রধানমন্ত্রী হিসাবেই তারা তাকে রিসিভ করেছে। কিন্তু তাকে যেভাবে রাখা হয়েছে সে যে একজন ভারতের একজন সাবেক প্রধানমন্ত্রী অথবা একজন সাবেক প্রেসিডেন্টের যে মর্যাদার যে সিকিউরিটি, এটা দিয়ে তাকে রাখা হয়েছে। সাবেক, আমি একদিন পর্যন্ত জানতাম তাকে বর্তমান প্রধানমন্ত্রীর দেও না, তাকে সাবেক একজন প্রধানমন্ত্রী এবং সাবেক একজন রাষ্ট্রপতির, ভারতীয় রাষ্ট্রপতির যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, যে সব সুযোগ সুবিধা পান সবগুলো, এবং তিনি একজন অতিথি, সব দলের অতিথি। এইটা কালকেও কিন্তু মানে খলিলের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠকের মধ্যে কিন্তু এটাই কিন্তু দীনেশ ত্রিবেদী পার্সু করছে, নো ওয়ে, তোমরা যেটা বলো সেটা হবে না। আর মৃত্যুদণ্ড হলে তো নাই, সেই জন্য খলিলের আজকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস দণ্ড, কিন্তু তার খলিল খেপাটে ষাঁড়ের মতোই কিন্তু আচরণ করেছে। যেটা দেখেন টোটাল মধ্যে আপনি যদি
ইন জেনারেল আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকে দেখলাম যে টেলিভিশনে অনেকে বলছেন যে ইয়াকে অনেক কি বলেন বোল্ড মনে হয়েছে, বোল্ড মনে ওই সাংবাদিকের কাছে বোল্ড মনে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খেপাটা ষাঁড়ের মতো আচরণ করছে। দীনেশ ত্রিবেদীর যে আচরণ, যেভাবে তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন, আমি দীনেশ ত্রিবেদীর সাথে আপনি তারেক রহমানের সাথেও কিন্তু দীনেশ ত্রিবেদী দুই হাত ধরে রাখছেন এবং অনেকক্ষণ পর্যন্ত তারা ইয়ে করছে। সো তার যে মোলায় বা বিনয়ী ব্যবহার, এইটা কিন্তু সারা দুনিয়া কিন্তু অ্যাকসেপ্ট করে, সমস্ত কূটনৈতিক মহলে কিন্তু এটা বলবে। যেটা খলিলেরটা বলবে খেপাটা ষাঁড়ের মতো লাফাইছে, খলিলের দাবি, কিন্তু খলিল মূল জিনিসগুলো আনে নাই, যেটা ইয়াতে দীনেশ ত্রিবেদীর সাথে মিটে, যেটা তারেক রহমানের সাথে যেগুলো মিটিং হয়েছে, সেটা বাংলাদেশের গঙ্গার পানির ব্যাপার নিয়ে কথা হয়েছে, আমাদের সীমান্ত নিয়ে কথা হয়েছে, ভূ রাজনৈতিক ইয়েতে আপনার একদম নিশ্চিত করে বলতেছি যে চীনা প্রভাব থেকে বাংলাদেশকে সরে আসার জন্য অনুরোধ করা হয়েছে, চীনা প্রভাব থেকে বাংলাদেশকে সরে আসার অনুরোধ করা হয়েছে। তো যে মিটিংয়ে যেটা হয়েছে সেটা বাদ দেওয়া, যেটা সাবজেক্ট ছিল না সেইটাকে আইনা হাইলাইট করা, মানে ওই জায়গাগুলোতে কিন্তু কোনো অগ্রগতি হয়নি। ভারত আগে সম্পর্ক উন্নয়নের কথা বলেছে, তিস্তা নিয়ে ভারতের কোনো চিন্তা নাই, ভারত সম্পর্ক উন্নয়নের কথা বলছে, গঙ্গা নিয়ে ভারতের কোনো ইয়ে নাই। বাংলাদেশ খুললের সাথে বৈঠকে কিন্তু বাংলাদেশ তার ইয়ের কাছে জ্বালানি তেল চেয়েছে, তারপরে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য চেয়েছে, ঠিক আছে। এবং তারেক রহমানের সাথে বৈঠকেও কিন্তু একই রকম এইসব মানে ব্যবসা বাণিজ্য, ভূরাজনৈতিক অবস্থা, তারপরে তিস্তা, গঙ্গা, এই আমাদের সীমান্ত, এগুলো কিন্তু আসছে, যেগুলো আমরা কিন্তু বাইরে কোনো রিপোর্টিংয়ের মধ্যে আমরা দেখি না। কারণ এটা লুক্রেটিভ সাবজেক্ট না, কি এর তিস্তা কি, আগে তো শেখ হাসিনা, তাই না? শেখ হাসিনার নাম প্রচার করলে তো সকল মিডিয়াতে পাবলিকও ঝাঁপায় পড়ে দেখতেছে। আপনিও আজকে তিনটা প্রোগ্রাম শেখ হাসিনাকে নিয়েই করতেছেন, বা ত্রিবেদী এবং ইয়ে নিয়েই করতেছেন, না করতে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে ওখানে ভেতরে না, কিন্তু ভেতরে কি হয়েছে সেটা তো আসলে ভেতর যে আলোচনাটা হয়েছে, যদি আপনি ফরেন মিনিস্ট্রির সোর্স থেকে জানেন, আলোচনার মধ্যে কিন্তু শেখ হাসিনা এক নাম্বার ইস্যু না, মানে একমাত্র ইস্যু না, আলোচনা অন্যান্য ইস্যু আসছে। যেটা খুললের সাথে যেটা ছিল সেখানেও কিন্তু অন্যান্য ইস্যু ছিল, সেখানেও অন্যান্য ইস্যু আসছে। বাংলাদেশ ভিক্ষা চাইছে জ্বালানিতে, বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবাধ আসার জন্য, ইয়ার জন্য কিন্তু বাংলাদেশে আসার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ এই ভারতকে এইটার জন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে সেটার জন্য করছে। তো যে কারণে বলা হচ্ছে যে দীনেশ ত্রিবেদী এই মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনগুলো মোদির সাথে বিনিময় করার জন্য দিল্লি গেছেন বলে, লাস্ট ফ্লাইটে নাকি দিল্লিতে গেছেন নাকি, আমি এখনও কোনো ভারতীয় পত্রিকাতে এখন এটা কনফার্মেশন দেখি নাই, বাট আমাদের পত্রপত্রিকা নাকি আসছে যে হ্যাঁ, এটা কিন্তু খুব স্বাভাবিক। কূটনৈতিক যখন এরকম অস্থিরতা থাকে তখন কিন্তু রাষ্ট্রদূত যিনি থাকেন তিনি সরাসরি তার রাষ্ট্রপ্রধানকে ব্রিফ করার জন্য যেতেই পারেন। কিন্তু এর আগেও কিন্তু মনে আছে নিশ্চয়ই যে হঠাৎ করে খবর আসলো যে দীনেশ ত্রিবেদী দিল্লি গেছেন, পরবর্তী দেখা গেলো উনি কলকাতা ঘুরে আসছেন। যাই হোক, সেটা অন্য কথা, কিন্তু বলা হচ্ছে যে উনি গেছেন। তবে হ্যাঁ, এই ধরনের মিটিং যখন হয় অবশ্যই সরকার প্রধানের কাছে ইয়ে হিসাবে বলতে হবে। আর একটা জায়গায় এখানে ইয়ে হয়েছে, শয়তানি দুষ্টামি করছে আমাদের খলিল, বড় দুষ্টামি করছে। তিনি বলছেন যে তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়নি, আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি। তিনি প্রথমবারের মতো ওনার ওই কূটনৈতিক চালাকি করছেন। তা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয় নাই, ব্রিক্সের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে, সরি বিমস্টেকের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। মানে এখন বিমস্টেকের চেয়ারম্যানটা কে? তারেক রহমান না? কূটনীতি করতে গিয়ে কূটনৈতিকভাবে ধরা খায় কেমনে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো, মানে যেহেতু বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যান, সো বাংলাদেশের প্রধানমন্ত্রী বিমস্টেকের চেয়ারম্যান, সো বিমস্টেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, নাকি শুধুমাত্র বিমস্টেকের চেয়ারম্যান নামে একটা খালি পোস্টার আছে, সেই খালি পোস্টার দাওয়াত দিছে, তারেক রহমানকে তো দাওয়াত। কিন্তু উনি চালাকি করছেন, বলতেছেন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, এমন কোনো কিছু না, এখন বহুত দিন সময় আছে, এই সেই হাঙ্কি বাঙ্কি বলে বলছে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়নি। পরবর্তীতে যখন প্রশ্ন আসছে তখন বলছে হ্যাঁ দাওয়াত তো আছে একটা, ওই মানে আগেরটা, মানে ধরা খায় গেছে, ধরা খায় তো আমরা দাওয়াত তো একটা আছে।
আর দীনেশ ত্রিবেদী কি বলছেন, পার্থক্যটা হলো দীনেশ ত্রিবেদী বলছেন যে উনি এত ভালো লোক, অত আন্তরিকতার লোক, অমুক লোক, তারেক রহমানের প্রশংসা দিয়ে ভাষায় দিছে। ভাষায় দিয়ে কি বলছে? ভাষায় দিয়ে বলছে যে একটা দাওয়াত, একটা আমন্ত্রণ, আমাদের একটা আমন্ত্রণ তো আছে, দুইজন যদি একসাথে বসে অনেক ইস্যু, সমস্যা, অনেক ইস্যু সমাধান হয়ে যাবে। একজন আশাবাদ ব্যক্ত করে, আরেকজন খেপাটে ষাঁড়ের মতো আচরণ করে। আর খেপাটে ষাঁড়ের সাথে ষাঁড়ের পাশে দাঁড়ায় তার প্রতিমন্ত্রীর কোনো খোঁজ নাই, যে প্রতিমন্ত্রী মানে খলিলের অনুপস্থিতিতে পুরা মিনিস্ট্রি চালাচ্ছে, সেই প্রতিমন্ত্রীর খোঁজ নেয়। আরেকজন ইয়ের মতো কি বলে, ইয়ের মতো হাসে। এটা হলো কেমন হাসি, আমি এটা কি হাসি বলে, ক্যাবলা হাসি দিয়া, ক্যাবলা হাসি, খালি ক্যাবলা হাসতেছে। তিনি গুরুত্বপূর্ণ এটা, এবং সে আসলে নিয়ন্ত্রণ করছে বলেই কিন্তু খলিলকে সে থাবা দিয়ে কিন্তু ভেতরে নিয়ে চলে গেছে। তো আপনার সব কিছু মিলা যে একটা, আমার কাছে মনে হচ্ছে যে এইটাকে যদি বাংলাদেশ অ্যাসেট করতে পারছে কিনা আমি জানি না, অ্যাসেট করতে পারতো তাহলে একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের এই মিটিংটাকে একটা গুরুত্বপূর্ণ দিকে নিতে পারতো। তারেক রহমান যদি সত্যিই যদি না যায়, তাহলে মনে রাখেন একটা চেয়ার কিন্তু খালি থাকবে, একটা চেয়ার কিন্তু ওই আউটরিচে খালি থাকবে। সেটা কোন চেয়ারটা খালি থাকবে? ওটা বাংলাদেশের চেয়ার খালি থাকবে, কারণ তারা দাওয়াত দিছে, কিন্তু ওই চেয়ারে কিন্তু নাই, এটা সবাই দেখবে। তো আপনি এটা বলতে পারেন না যে, আমার মনে হয় না যে উনি এখনও সিদ্ধান্ত নিয়েছেন যে ব্রিক্সে উনি যাবেন না, যদি বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারিত যে উনি যাবেন না। উনি প্রথম নেক্সট সফরে যাচ্ছেন জাপান, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নেক্সট সফরে যাচ্ছে জাপান, তারপরে যাচ্ছেন সৌদি আরব, তারপর কুয়েত, কাতার, হ্যান ত্যান, অনেক সফর ওনার এই বছর। এই সময় পাবেন কিনা এরকম একটা ভাব নিচ্ছে যে তারেক রহমান ভারতে যাওয়ার মতো সময় পাবেন কিনা। কিন্তু একটা জায়গায় আমি আপনাকে ক্লিয়ার করে বলি, অ্যাজ অ্যানালিস্ট বা আমার সাংবাদিকতা জীবনে দেখছি যে ওই চেয়ারটা যখন খালি থাকবে, তখন এর প্রতি দৃষ্টি আকর্ষণ হবে যে বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেই ভদ্রলোকটি কিন্তু এখানে আসে নাই। দিস উইল গিভ এ রং মেসেজ টু দি ব্রিক্স পিপল, যেখানে আপনি মেম্বারশিপ নিতে চান। এটা কিন্তু জ্যান ত্যান ব্যাপার না। সেই জন্য আমি বললাম যে শেষ মুহূর্তে হইলো বাই চান্স। আমার কাছে মনে হয় আর কি, এনারা যদি পলিটিক্সে গুরুত্ব না দেওয়া, যদি সত্যি দুই দেশের সম্পর্কটাকে গুরুত্ব দেন, পলিটিক্সকে ঘুরে আমাদের দেশে যেটা হচ্ছে যে আপনি এই যে এত প্রচারণা কেন খলিল এরকম করলো, এটা কিন্তু কিছুই না, খলিলকে দিয়ে করানো হয়েছে। খলিল নিজে করতে চেয়েছে, এটা আপনি বলে করানো হয়েছে। কেন করানো হয়েছে? এই জন্য করা হয়েছে যে তারেক রহমানের ভাবমূর্তি, একটা ভাব এবং মূর্তি দুইটা এক পিলারে আনতে হবে, সেটা হলো ভারত বিরোধী মূর্তি। সে ভারত বিরোধী মূর্তি আনতে গিয়া এই খলিল সাহেব এই আচরণগুলি করছে। তা নাহলে আগের দিনের বৈঠকের মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা হইলো, হঠাৎ করে তারেক রহমানের সাথে বৈঠকের পর উনি খেপাটে ষাঁড়ের মতো আচরণ করলো কেন? এখানে তো আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমানের সাথে মিটিংয়ের মধ্যে কোনো তর্কাতর্কি, কোনো কিছু হওয়ার মতো কোনো পরিবেশই নেই। দুজনের হাত ধরছে, যদিও তারেক রহমান তার বাঁ হাতটা ইমিডিয়েটলি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে সরায় নিছে, এটা বোঝা যায় উনি সরায় ফেলছেন। দীনেশ ত্রিবেদী কিন্তু দুই হাত দিয়ে তারা ধরে রেখেছে। তো সেরকম একটা বৈঠকের মধ্যে যে ছবিগুলো আসছে, সেখানে ঝগড়াঝাটির কোনো কিছু নেই। তো খলিল কেন চিল্লাইলো? জাস্ট একটু ভাবেন, মানে আপনার দর্শকদেরও আপনি বলতে, তারা একটু যদি এটা ফ্রেমের মধ্যে খলিল কী কারণে এরকম চিল্লাচিল্লি করলো? খলিল এটা চিল্লাচিল্লি করছে এই জন্য যে খলিল বুঝাতে চাইছেন যে তারেক রহমান এই দীনেশ ত্রিবেদী এরকম করে গ্রিল করছে, মোটেও না। এখানে কোনো গ্রিলিং ফিলিং হয়নি, কিন্তু ইস্যুজ আসছে, ইস্যুজ নিয়ে কথা হয়েছে। একটা সৌজন্য সাক্ষাৎকারের মধ্যে আর কতটুকু কি হইতে পারে, মূল পয়েন্টগুলো আসছে। কিন্তু মানে ইয়েটা এক্সপোজ কি হয়েছে যে তারেক রহমান দীনেশ ত্রিবেদীকে গ্রিল করছেন, এবং সেই গ্রিলিংয়ের প্রেস কনফারেন্স করতেছেন হলো খলিল সাহেব। আবার খলিল সাহেব বলছেন, না আমার সাথে তো আগের দিন মিটিং হয়েছে, এইসব বিষয়গুলো আগে আমরা ঠিক করেছি, যে মুক্তি তো পেটের ভেতর তো ধরেন বানানো কথা হলে তো ইয়ে হয় না। পরে বলছেন যে ওনার সাথে আমার আগেই কথা হয়েছে, কিন্তু এই প্রধানমন্ত্রীর সামনে সিলেক্টেড ইয়েতে কথা হয়েছে, আগে থেকে ঠিক করা ইস্যুজে কথা হয়েছে। তো তাহলে চিল্লাইলো কেন? চিল্লানোটা হলো পলিটিক্যাল, মানে পলিটিক্যাল এই ইয়েটা নাও, অ্যাডভান্টেজ নেওয়া যায় বাংলাদেশে ভারত বিরোধী জিগিরটাকে মেনটেন করার জন্য, এটাকে আরও বেশি পাম দেওয়ার জন্য, এর মধ্যে জ্বালানি দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে। থ্যাংক ইউ। একেবারে। তাইলে খলিল এই যে এত এই খেপাটের মানে, তো আপনি বলছিলেন যে ভারত বিদ্বেষী একটা ইয়ে তৈরি করা, তিনি ভারত বিদ্বেষী এটা তৈরি করতে চায়টা কি আসলে?
মানে আপনি জনগণের আপনি আমার কথা বুঝেনি নেই, মানে আমি যেটা বলেছি বিপুল, সেটা হলো খলিল কিছুই করতে চায় না, খলিলকে দিয়ে করানো হচ্ছে, আমি এইটা করানো বলেছি। হয়েছে, খলিলকে দিয়ে করানো হয়েছে। যে একটা ভাবমূর্তি বাইরে আনতো, আমি এতক্ষণ পর্যন্ত আপনি এটা যে খলিলের সাথে আসল মিটিং ওকে তো আগের ওকে, দিন হয়েছে। হয়তো আমি আর স্লিপ, এই দিন তো কোনো ঝগড়াঝাটির কোনো পরিবেশ না নেই, এই দিন তো না, খুব সুন্দর সমগ্র, তাহলে খলিল আজকে কেন চিলাইলো? নিশ্চয়ই খলিলের দিয়ে করানো হয়েছে এটা, কারণ খলিল তো বলছে তার সাথে আগের দিন, তিনি নিজেই প্রেস কনফারেন্স করে বলছে আগের দিন আমার তার সাথে কথা হয়েছে, কথা হয়েছে। ঘন্টা ব্যাপী, কয়েক ঘন্টা ব্যাপী কথা হয়েছে তার। হুম। তো ঘটনা তো ওখানে সবকিছু, এইখানে তো ওইখান থেকে ঠিক করা সাবজেক্টগুলো এখানে আসছে, এখানে কিছু হয় না কিন্তু, তাহলে আজকে কেন সে রিয়াক্ট করতেছে? আজকে কেন খালি চিল্লাইতেছে যে শেখ হাসিনাকে দিতে হবে, ওইটা দিতে হবে, সম্পর্ক ভালো করতে হবে, আমার রাষ্ট্রের তিনটা স্তম্ভের মধ্যে আক্রমণ চালানো, তিনটা স্তম্ভের বিচার বিভাগের উপর আক্রমণ চালানো হয়েছে, একটা কোনো দেশের তিনটা স্তম্ভ থাকে, স্তম্ভবন্ত উনি উদাহরণ করছে, একটা স্তম্ভের উপর ভারত মোষের গুতা দিছে, এগুলো কেন বলে? এটা তো মোষের গুতা যে দেওয়া হয়েছে, এটা কি মিটিং আলোচনা হয়েছে? মোষের গুতার বিষয়টা কিন্তু আগের দিনের ব্যাপার, আগের দিন সমস্ত বিষয়ে আলোচনাগুলো হয়েছে। সো আজকে কেন উনিকে এটার এক্সপ্লেনেশনটা এতক্ষণ আমি আপনাকে দিলাম, যে তাকে দিয়ে এটা করানো হয়েছে, যে আমরা ভারত বিরোধী এই সেই, তারেক রহমান তো ব্রিফ করতে পারতেছে না। তারেক রহমান ব্রিফ করলে বা সাংবাদিকদের সামনে আসে উনি বলতেন, কিন্তু ওনার প্রতিনিধি আজকে কে ব্রিফ করলো? খলিল সাহেব। খলিল তো রহমান। তো খলিলুর রহমানকে যা বলা হয়েছে তাই করছেন, উনি ষাঁড়ের মতো আচরণ করছেন। আসলে লোকটা একদিন পরে আমার কাছে মনে হয়েছে তার একটা খেপাটে ষাঁড় নাম দেওয়া যেতে পারে। আপনি আপনি শেয়ার বলছেন, অবশ্য কেমিস্ট্রিকে এটা বলতে নারাজ, তিনি বলছেন যে মানে আপনি তো বলছেন খেপাটে সার, কিন্তু বাস্তবে ওটা একটা পাঠা, পাশে আছে ভার। আমাদের উপদেষ্টা আছেন পাশে। ও কি হাসি, এটা কি মানে আছে এটা কি এরকম হাসে? আসি, আমি কেবলা আসি না কি বললেন আপনি? হ্যাঁ, এটা কেবলা একজন খুব হাসি। মজা পাইছে, কেবলা আসি শুই না। সোমাইয়া বলছেন একটা মজার ইয়ে পাইছে, কেবলা আসি। তাইলে এখন তাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আসলে না যাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারবো না যাবেন কিনা, যদিও বাংলাদেশের না, উনি গণমাধ্যমে বলছে তো সময় আছে, সময় আছে, এখনো এটা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত হয় নাই। ফাইনাল সিদ্ধান্ত হয় নাই কি, কি যায়, ঘুরতেছে এখন, যে আসলেই ঘুরতে থাকে, নিশ্চয়ই কোন ঘটনা ঘটতেছে, মানে কিছু একটা হচ্ছে, যেটাতে শেষ মুহূর্তে হইলেও তারেক রহমান হয়তো যাইতে পারেন। কারণ ভাই একটা কথা বলি, তারেক রহমানের নিশ্চয়ই এইটুকু পরামর্শ দেওয়ার লোক আছে যে একটা চেয়ার কিন্তু খালি থাকবে, সেটা বাংলাদেশের চেয়ার, এবং সেই চেয়ার কে বসার কথা? তারেক রহমান। তারেক রহমান দেশটাকে এখানে আসে নাই শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে, তিনি এখানে আসেন নাই, এই কথাগুলি তো প্রচারিত হবে। এবং শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে উনি এখানে আসেন নাই, এই কথাটা যখন প্রচারিত হবে, ব্রিক্সের মেম্বারশিপ কোশ্চেন পড়বে। ওকে, আমরা আরেকটু যদি আগাই, যে শুধু খালিল সাহেব তো ভারত তার তো খেপানো হইলো বা তিনি খেপলেন, কোন না কোনোভাবে তাকে দিয়ে ইয়ে করানো হলো ভারত বিদেশি। বাংলাদেশে ধরেন আপনার আরেকটা আলাপ করি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজকে গতকালকে বৈঠক হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা নতুন করে সম্পর্কটা স্টার্ট করতে চাই। তাহলে 54 বছর ধরে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, 55 বছর ধরে, এইটার কি হবে? নতুন করে কি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটাকে আপনি এইভাবে না দেখে, আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটা হলো, তিনি যেটা মনে করেছেন যে আরও কিছু মেসেজ যেগুলো তারেক রহমানকে উনি দিতে পারেন নাই, সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে গেছেন। এবং আমি যেটা জেনেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ক্যাটাগরিক্যালি শেখ হাসিনা ইস্যুজে কথা হয়েছে, যে শেখ হাসিনা তোমরা যেভাবে চাচ্ছ এইভাবে হবে না, ক্যাটাগরিক্যালি উনি বলেছেন। যেটা খলিলকে আগের দিন বলছেন, সেম কথাটা, যেটা তারেক রহমানের সাথে তার বিস্তারিত আলোচনা হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? তো উনি এইটা, আপনি যে বলেন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের দিন কেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এটা বৈঠক তো করবেন? শিডিউল বৈঠক না, আনশিডিউল বৈঠক। কেন গেছেন? তার যে যে কথাগুলো উনি বলেন নাই, তারেক রহমানের সামনে যে কথাগুলো বলা হয় নাই, সেগুলো খলিলের সাথে তার কথা হয়েছে, কিন্তু তিনি মনে করেছেন তাদের যিনি প্রতিনিধি, তাদের যিনি আসল প্রতিনিধি, তার কাছে উনি কথাগুলো বলে যান, উনি সেই সুযোগটা নিয়েছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন, এবং যথারীতি তাদের সাথে বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে তিনি এই প্রত্যর্পণ না প্রত্যাবর্তন, এইটা নিয়ে আলোচনা আছে, কীভাবে শেখ হাসিনা আসতে পারেন। তারা সরাসরি ইয়েকে বলছেন যে মৃত্যুদণ্ড শব্দটাও, এই মৃত্যুদণ্ড দণ্ড এগুলো ইউজ করলে কিন্তু এটা ভারতের পক্ষে তাকে মানে ইভেন তার নিরাপত্তার স্বার্থে ভারত এটা করতে পারবে না। তার চাইতে বেটার হলো উনি আসতে যাচ্ছেন, সেটাকে তোমরা ফ্যাসিলিটেট করো। কীভাবে ফ্যাসিলিটেট করবে এটা তোমরা জানো,
আমরা ওনার সিকিউরিটির ব্যাপারটা আশা পর্যন্ত দেবো, কিন্তু বাকি সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিত করতে হবে যে তিনি সিকিউর থাকবেন। দুই, তার বিচার আইনি যে প্রক্রিয়ার ব্যাপারটা, সেই প্রক্রিয়া উনি অবাধ পাবেন, সকল সুযোগ সুবিধা উনি পাবেন। এগুলি নিয়েই কিন্তু আসলে মানে খলিলকে দিয়ে সে আশ্বস্ত হইতে পারে নাই মেসেজগুলো, সে আবার ইয়াকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মেসেজগুলো দিয়ে গেছে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ আলোচনাটা হয়েছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে মানে বলছেন নতুন করে সম্পর্ক আমরা এই নতুন চাই। সম্পর্কতে এটা নতুন সম্পর্কতে এটা যে একদিন পর মারামারি করতেছে যে এটা নিয়ে, ওটা হবে না, নতুন ভাবে ভাবো। এটাই নতুন শব্দ, ঠিক আছে, নতুন ভাবে ভাবতে বলছে বাংলাদেশকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে একটু যদি আপনি সুযোগ দেন, ফ্লোর দেন, তাহলে আমি একটু একটা প্রসঙ্গ তুলতে চাই। ফ্লোর আপনার, আপনি আমারে ফ্লোর দিবেন আর সেখানে না, আপনি আমার আপনি সাথে ফ্লোর দিবেন আগে, আপনি আলোচনা করবেন, এই জন্য তো আপনার কাছ থেকে সময়টা পাইতে হবে। একটা বিষয় হলো যে আমরা গত 6 মাস ধরেই দেখতেছি যে সরকারি বিরোধী দল সারাক্ষণ সরকারের বিরুদ্ধে কথা কয়, সংসদে কয়, সংসদের বাইরেও কয়, পারলে চেয়ার টান মারিয়ে নামিয়ে দেয় আর কি। ধরেন চার ট্যাঙ্কের চেয়ারের 2 ট্যাঙ্ক ফালাই দেয়, এরকম অবস্থা। গতকালকে যেদিন দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সেদিনও একদম দিল্লি পাঠাই দিচ্ছিল তারেক রহমানকে। বক্তৃতার ভাষাটা এরকম, আপা যে পথে গেছেন আপনি ওই পথে যাবেন, দিল্লি পাঠিয়ে দিব। এটা 3 রকম হতে পারে। একটা হলো সাজানো, তারেক রহমান আগে থেকে বলছেন শফিক সাহেবদেরকে, তোমরা আমার বিরুদ্ধে বক্তৃতা দিতে হবে যাতে আমার অনমনীয় মনোভাব প্রকাশ পায়, আমি যে একটা অনমনীয় ভারত বিরোধী একটা লোক সেটা যেন প্রকাশ পায়, তোমাদের কথা যেন আমার শুনতে হয়, যে আমি যেন আমারই কিছু বললে যেন আমি রেফার করতে হয়, দেখো ওরা আমার বিরুদ্ধে লাগছে। এটা একটা সাজানো ঘটনা, মানে প্ল্যান হইতে পারে। আরেকটা হইতে পারে যে আহ, জামাত এবং এনসি মনেই করছে যে তারেক রহমান ইন্ডিয়া ঘেঁষা হয়ে যেতে পারে, সেখান থেকে ঠেকানো। এটা হলো তাদের যে কোনোভাবে তারেক রহমান যেন ইন্ডিয়ার কোনো কথা না শুনে, এইটা একটা মাঠের থেকে একটা প্রতিরোধ তৈরি করা। একটা হলো প্ল্যান করা, তারেক রহমান এবং প্ল্যান করে এটা মানে আমি 3টা কারণ আমি বলতে পারি। আরেকটা কারণ হতে পারে না, জামাত এবং এনসিবি তাদের সমর্থকদের কাছে বা অ্যান্টি ভারত সমর্থকদের কাছে প্রমাণ করার চেষ্টা করছে, ভাই বিএনপি কিন্তু অ্যান্টি ভারত না, আমরা এলাম আসল অ্যান্টি ভারত, আমাদের দলে আসো। এই যে 3টা কারণ, এই 3টা কারণে কোনটা যে মূল কারণ, এটা একমাত্র মৌলানা শফিক আর ওই যে কি বলে জঙ্গি নাহিদ এবং তারেক রহমানই বলতে পারেন, বা তাদের যারা যারা এটার সাথে জড়িত আছে তারা বলতে পারে। তবে 3টা কারণ আমার কাছে মনে হয়। একটা হলো তারেক রহমান প্ল্যান করে বলছে যে আমার বিরুদ্ধে বলতে থাকবো যাতে আমি ভারতের চাপ মারতে পারি, কইসা চাপ মারতে পারি, হ্যাঁ, কুস্তির খেলাতে আমি যেন ভারতের পেঁচায় ধরতে পারি ভালো মতো, এটার জন্য করছে। আর এটা হইতে পারে যে ওই যে কি বলে তাদের পলিটিক্যাল বেস তৈরি করার জন্য শফিক এবং এরা এটা করতে পারে, এরকম। আপনি ওখানে তার ইকো মানে হচ্ছে মনে হয়, আমার কথা ইকো হয়। আচ্ছা দেখি, আপনি এখন কথা বলেন তো। এখন ঠিক আছে না, কিন্তু এখন আমি আপনার কথা শোনা যায় না। আমি মাইক্রোফোন বন্ধ করব, আপনি যখন কথা বলবেন তখন আর ইকো হবে না। ওই আপনারটা আইসা আবার রিফ্লেকশন হয়, তখন ইকো হয়। ওকে, তাহলে এখন কি দাঁড়ালো, বাংলাদেশ ভারত সম্পর্কর কি বরফ গলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা? না, বরফ তো গলেই আছে। আপনি এটা বরফ গলার কিছু, বরফ গলে আছে। এখন ভারত তো মানে ইয়া দিয়ে আছে, মানে কি বলে না, বড় ভাই যে সুযোগ সুবিধা দেওয়ার কথা, এর জন্য তো ভারত অফার করে বসে আছে। এখন বাংলাদেশে অফারগুলো নিবে কিনা, এখন তো এখন বাংলাদেশে খুললে দেখে যেটা মনে হয়, বাড়ির সবচেয়ে অবাধ্য অবাধ্য সন্তানের মতো অবস্থা বাংলাদেশ, যে আমরা কিছুই মানি না। সে সন্তান আছে না, কিছুই মানে না, কিছু একদম কিছুই মানবে না সে। মানে তারে যদি যাই বলবেন, হ্যাঁ এটার বিরুদ্ধে কবে, কিছু করার নাই তার। আপনার এরকম পরিবারে কিন্তু এরকম ছেলে থাকে, বিশেষ করে বলা হয় আর কি, আমাদের দেশে বলে মাজ্জাটা সবচেয়ে রক্তেরা থাকে, 11 কথা শোনে না। আবার অনেকে বলে না সবচেয়ে ছোটটা হলো এরকম তেরা থাকে, হ্যাঁ, এটা কোনো কথা গাছরা। শোনে না। হ্যাঁ, তো আমি ওই এই উদাহরণটা আপনার এখানে দেবো কিনা, আমি না থাক, ওই উদাহরণটা আমি দেবো না। কিন্তু কথা হচ্ছে যে এই সংসারের মধ্যে এরকম তেরা লোক, বাংলাদেশ প্রমাণ করার চেষ্টা করতেছে আমরা সেই তেরা ভাই। হ্যাঁ ভাই, কিন্তু আমরা তেরা ভাই, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি যাই কো না করো আমি শুনবো না, তুমি আমার যাই দাও আমি শুনবো না, এরকম একটা পরিস্থিতি নিয়ে যাচ্ছে। তবে কয়েকবার সাদিলে খাইবো মা বলে একটা জিনিস আছে। হ্যাঁ, কারণ এই রাগ করতে করতে এক পর্যায়ে দেখা গেল যখন পরিবারের সবাই মিলে তাকে মানে ত্যাগ করতে চায়, তখন কিন্তু তখন সে শেষ। তখন কিন্তু সে কারো না কারো মাধ্যমে খোঁজ পাঠায়, আরেকবার সাদিলে খাইবো মা। খাইবো। কারণ সবাই যখন তাকে বাতিল করে দেয়,
যে তো বেটা তুই বেশি বাড়াবাড়ি করছে, তোর খাবারই নেই, বন্ধ করে খাবার না পাইলে যখন খাবার বন্ধ হয়ে যায় তখন এটা কথা। তখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা কিন্তু এক পর্যায়ে যায়, এরকম সিচুয়েশন যদি হয় তখন কিন্তু খুব খারাপ হবে। আপনার যেভাবে ধরেন বাণিজ্যের অবস্থা, বাণিজ্য যদি বাংলাদেশের সাথে ভারতের না বাড়ে, বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যতে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এটা যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি তাকে পাকিস্তান থেকে কিনতে হয়, টার্কি থেকে কিনতে হয়, পাকিস্তান কিন্তু ভারতের কাছ থেকে কিনে কিন্তু আপনার সাপ্লাই দেয়। আপনার নিশ্চয়ই মনে আছে এর আগে যখন চালের প্রয়োজন হলো তখন পাকিস্তানের থেকে চাল কিনবে, পাকিস্তান কিন্তু ভারত থেকে কিনা তারপর বাংলাদেশকে দিচ্ছে বেশি দামে। সো হ্যাঁ, বেশি পাকিস্তান দামে এই চাল। কামটাই করবে। তা আপনি পাকিস্তান আপনার সোর্স, আপনাকে কিন্তু যেখানে আপনি বেনাপোল বর্ডার দিয়া, ওই বর্ডার দিয়ে বুড়িমারি দিয়ে, এইখান দিয়ে বর্ডার দিয়ে গাড়ি চালায় নিয়ে আসতে পারেন, সেখানে কিন্তু পাকিস্তান থেকে প্লেনে করে আনতে হবে বা শিপে করে করাচি থেকে আনতে হবে। সো ইট উইল বি কস্টিং, মানে কস্ট আমাদের উপরে খরচের ভারটা বেশি পড়বে। তো আচ্ছা না, পাকিস্তান টার্কি থেকে আনেন, যেখান থেকে আনেন। সো এই জিনিসগুলো কিন্তু বুঝে উঠতে পারতেছে না। আপনি জ্বালানি তেলটা যদি পাইপে দিয়ে যদি আপনি ইন্ডিয়ার থেকে পাইতে পারেন, আপনার তো পারস্য উপসাগর পার হয়ে আনার দরকার নেই। দরকার নেই। আপনি যদি সবচেয়ে প্রয়োজন, যখন আপনি ক্রাইসিস পয়েন্ট পুরোটা যদি ভারত দেয় যে না তুমি ক্রাইসিস পড়ছো আমি তোমার দিতেছি, যদি দেয় তাহলে তার আপনার ওই যে কিনা হরমুজ প্রণালী পার হয়ে আনার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে আপনি হরমুজ প্রণালী দিয়ে যদি আনতেই চান তাতে কারোর কিছু করেন না। ভারত এক পর্যায়ে বলে বেটা বেশি লাফালাফি করো না, তোমরা যাও তোমাদের মতো করে তোমরা চলো। তারপর দেখবেন যে বলবে ওই যে ধান কাঁচামরিচের জন্য ভারতের কাছে সাহায্য চায়। মানে আপনি জাস্ট ভাবেন একটা, ভাই তুমি কাঁচামরিচের জন্য ভারতের কাছে সাহায্য চাও আর এরকম লাফাও কেন? তাইলে কাঁচামরিচ না খেয়ে থাকো, হুম। কাঁচামরিচটা খায়ও না। তোমার জনগণ যদি মনে করে ভারত বিরোধিতা একমাত্র আমাদের খাদ্য, তাহলে কাঁচামরিচ তার কাছে আনতে যাও কেন? আমার কিন্তু আমি নিজেও বুঝি না। কিন্তু তোমার জনগণ যদি মনে করে ভারত বিরোধিতাই আমার একমাত্র খাদ্য, ভারতের তাহলে ভারতের পেঁয়াজ খেতে চাও কেন? হুম। পাই আমি আপনার আপনি তোমার জনগণ যদি মনেই করে যে ভারত নাম নিলে প্রেম করা যায় না, তাহলে ভারতের ফুল আইনা প্রেম করো কেন? ভারত থেকে ইম্পোর্ট করে তো ফুল আইনা এখানে প্রেম করতেছো, তোমার বেদিতে দিতেছো, ওখানে দিতেছো, গলার মালা দিতেছো, সব কিছু ভারত থেকে আনো কেন? আমার দরকার নাই, তুমি পাকিস্তান থেকে আনো। যে তুমি এই সিচুয়েশনটা করতে হবে, তখন ওই যে বললাম যখন সব কিছু বন্ধ হবে তখন ওই যে আরেকবার সাদিলে খাইব মা। তখন বললো ভারত এই যে মিটিং করে বলে আমরা শেখ হাসিনা নিয়ে ফাটাই ফেলছি, কিন্তু ওই মিটিংয়ের মধ্যে ডিজেল চাইছে, মিটিংয়ের মধ্যে ডিজেল ডিজেল দিস। ইয়ে কি বলে, কি বলে ওই যে মরিচ চাইছে, পেঁয়াজ চাইছে, সব কিছু চাইছে ওখানে। তা আমি এই জন্য বলি যে আহ, বাংলাদেশ কোন পর্যায়ে, এইটাকে কোন পর্যায়ে নিচ্ছে এটা বাংলাদেশ মানে এখনকার সবাই বুঝতে পারবে। আমরা তো আমরা বাইরে থেকে এত কিছু বুঝতে পারবো না। বাট কোনো না কোনো জায়গায় বাংলাদেশকে থামতে হবে। ভারত যতটা জেস্চার দেখাচ্ছে এখন পর্যন্ত, হ্যাঁ বলতে পারেন যে ভারত কী করবে, আর কিছুই করলো না, শুধু আপনার সাথে বাণিজ্য বন্ধ রেখে দেবে আর শেষ। আপনি শেষ। সীমান্ত আপ- সিল করে দিলেই তো শেষ। তা আপনি বুঝেন এবার। তো এই কোন পর্যায়ে পর্যন্ত যাবে আমি জানি না। যাক, খারাপ পর্যায়ে না গিয়ে ভারত যেভাবে বারবার চেষ্টা করতেছে যে অবাধ্য বন্ধুত্বের হাত, অবাধ্য ছোট ভাইকে ঠিকা ইয়ে করার জন্য, বোঝানোর জন্য। পিঠ হাতে যাতে কোনোভাবে শান্ত কইরা খাও বাবা তুমি, কোনো ঝামেলার দরকার নাই, এইটা এভাবে চলুক। এই মানুষ মানুষের কথা খুব, তুমি এভাবে চলো। ঠিক আছে, এও অনুমতি দিলাম, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, সারাক্ষণ মিছিল দিক, সমস্যা নাই, কিন্তু সম্পর্কটা ভালো রাখো। এরকম আপনার ঢাকা না দিল্লির কথা মনেই পড়ে গেছে। গতদিন দীনেশ ত্রিবেদী ইয়েতে গেছিলেন, এই যমুনা ফিউচার পার্কে, এই যে তাদের ইয়েতে, এই ভিসা সেন্টারে, ওখানে একটা শিশুদের জন্য একটা চিলড্রেন কর্নার করছে নাকি। তো এই দেখলাম এক লাল বদর মহিলা মেয়ে তার মাকে ডাকতেছে আর সে পায়ে ধরতেছে ভিসাটা পাওয়ার জন্য। এটা তো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বুঝছেন? এই হইলো অবস্থা। ওই পায়ে ধরে কদমবুচি করছে দীনেশ ত্রিবেদীকে। হ্যাঁ, এটা জ্যেষ্ঠতার এটা ইয়ে হতে পারে, বয়স্ক লোক ওনাকে সম্মান করছে, কিন্তু এই লাল বদরটা যে বিচার লাইনে সবার আগে, এটা হলো ইন্টারেস্টিং ব্যাপার। আমরা কিন্তু যাইতে পারি নাই বিচার লাইনে, বুঝছেন? লাল বোতলরাই সবার আগে। তো এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো এইগুলা দেখা যাক, অনেক কমেন্ট আসছে, কিন্তু কাঁচামরিচ তো পাঠিয়েছে এখন কলকাতার থেকে সস্তা বাংলাদেশে। সর্বাণী মুখোপাধ্যায় এখন কলকাতা থেকে বাংলাদেশে নাকি কাঁচামরিচ সস্তা। হ্যাঁ, তারপরে সাধারণ মানুষ যারা নিম্নবিত্ত, যেসব নারীরা চাকুরি হারিয়ে যে মানবদের জীবনযাপন করছে তা সব জানলে নিজেকে সামলাতে পারবে না।
সালমান রফি লিখছেন, আমরা বুঝি না কেন এত প্রতিবেশীর সাথে ঝগড়া করতে হবে। আসলে সুখে থাকলে ভূতে কিলায়, এটা একদম সত্য, সুখে থাকলে তো ভূতে কিলায়। সাইফুল ভাই, খাম্বা সাহেব কি ভারতে খাম্বা চুরি করতে পারবে না? এগুলা না, এগুলা লিখে না, খলিল সাহেব লিখেন। খলিল ক্ষিপ্ত, উত্তরটা দেবেন প্লিজ। আই এতক্ষণ খলিল বলতো কেন, যে কি কইলাম ভাই? এই আমি এটাই বলছি। এই আমি বললাম খলিল সাহেবের উত্তর তো দিয়ে দিয়েছেন, খলিল ক্ষিপ্ত কি কারণে। আচ্ছা, আর শিপলু আমিন, আপনাদের কাছে কি মনে হয় অদৃশ্য শক্তি ছাড়া ভারতের সাথে এমন আলোচনা কি সম্ভব? অদৃশ্য শক্তি ছাড়া ভারতের সাথে এমন আলোচনা কি সম্ভব? কোন বিষয়ে আলোচনা? ভারতের সাথে সম্পর্ক? তা অদৃশ্য শক্তি লাগে না, নিজের আন্তরিকতা লাগে, নিজের ইচ্ছা শক্তি লাগে। তবে ইচ্ছা শক্তি যখন কাজ হবে না, তখন দেখা গেল অদৃশ্য শক্তিতেই। কিন্তু অনেকে এখানে বলতেছে নাকি শেষ পর্যন্ত তারেক রহমান যাবেন, যেতেই হবে তাকে ভারতে। না না, আপনি তো এটা আপনি কিভাবে বলেন? না, অনেকে অনেকে বল লিখছেন, আমি বলছি না, অনেকে না, লিখেছেন সেটা তো কথাটা। অবশ্যই, এটা তো অবশ্যই, মানে ওনার অনেকে যদি লিখেছেন। শুভবুদ্ধির, আমার আমার দৃষ্টিতে এটা শুভবুদ্ধির ব্যাপার হবে, কেন ব্রিক্সে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অনেক কিছুতেই নির্ভর করে। আপনার যে শিষ্টাচারও একটা বড় ফ্যাক্টর, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি যান নাই, আবার আপনি সেখানে মেম্বার হইতে চান, এটা নেই। আপনার মনে আছে এই যে মুজ্জ তো তীব্র ভারত বিরোধী ছিল না মালদ্বীপের নির্বাচনে? আর নির্বাচনের পরে যেদিন ইয়েতে এই ভারতে যে মারা গেলেন, সাবেক রাষ্ট্রপতি কি নাম, ওই অনুষ্ঠানে মুজ্জ সবার আগে কিন্তু গেছেন, এবং মোদির সাথে খুব ভালো সম্পর্ক। তো এই বিরোধটা তো ওই সাময়িক সময়ের জন্য, ইলেকশনে জিতার জন্য তারা করে। আর আমরা তো দেখতেছি এটা একদম সম্পত্তির বিরুদ্ধে আর কি। এটা কোনোভাবেই আর ইয়ে হবে না, তুমি আমাকে সম্পত্তি দিচ্ছ না, আমি তোমাকে আর তোমার সঙ্গে নাই। আচ্ছা, আহ, আর শাহিন সাইফুল্লাহ লিখছেন যে এমন নয় তো খলিল ওভার অ্যাক্টিং করেছে। আশ্চর্য ওদের বলছে। আচ্ছা, ভাই ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, এখনো নেই, কি আর করা সালমা রফিক, না কিছু করার তো নাই। আই গাজী আসাদুজ্জামান লিখছেন, খলিলুর রহমানকে খুবই নার্ভাস লেগেছিল যখন তিনি শেখ হাসিনার প্রত্যাবর্তন শব্দ ব্যবহার করেছে। তখন মনে মনে করছে তো আমার চাকরিতে বুঝে নাই, এই মনে হয় আমার রাষ্ট্রমন্ত্রী গেল। এদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। এই প্রত্যাবর্তনের কথাই তো দীনেশ ত্রিবেদী বলছেন, যার ফলে উনাকে এমনভাবে বলছেন, উনি মুখস্থ করে ফেলছে প্রত্যাবর্তন, আর প্রত্যর্পণ বলার সুযোগ চাই, প্রত্যাবর্তনই বলছে। সমস্যা নেই, চেয়ার খালি থাকলে সেখানেই শেখ হাসিনা গিয়ে বসবেন। না রবি ভাই, এখন তো শেখ হাসিনা বসার সুযোগ নাই। আচ্ছা, মেরাজুল বলছেন, ব্রিক্সে তারেক রহমান অংশ না নিলে কি দেশের মান ক্ষুণ্ণ হবে? অবশ্যই ক্ষুণ্ণ হবে। আমার মনে হয় না, কারণ বাংলাদেশে ব্রিক্সের সদস্য নয়, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে একটা টানাপোড়েন চলবে, কারণ ভারত জানে কেন অংশ নিবে না। উনি আবার একটা ব্যাখ্যা দিচ্ছেন প্রশ্ন কইরাই আর কি, মান ক্ষুণ্ণ হবে কিনা, তারপরে এই ব্যাখ্যাটা দিচ্ছেন। অফেন পুরাম বলছেন, মায়েরা বাচ্চাদের প্রথম প্রথম অনেক ডাকাডাকি করে আদর সযত্নে করে মুখে খাওয়া তুলে গেছেন, তুলে পেছন পেছন খেলা করে যাতে সে খেতে পায়। মা যখন অধৈর্য হয় মুখে জোর করে গুজিয়ে দেবে, তখন বাংলাদেশের আবদারি বের হবে না ভাই, গুজিয়ে দেওয়া এমনি খাওয়া, সমস্যার সমাধান এমনিতেই হবে। অফেন ফুরাম, তারপর আমার মনে হয় ত্রিবেদী বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের সদস্যদের জন্য শাড়ি আর চাদর উপহার এনেছেন, বীরাঙ্গনা লিখছেন, তা তো জানি না। আর সাইফুল ভাইয়ের কাছে মেন্টর মিসি বিরাট ইয়ে লিখছেন, দেখছেন সাইফুল ভাই স্ক্রিনে আছেন। Honestly speaking, I'm finding it difficult to understand why India is so desperate to contact with Tarek when Tarek should be desperate seeking appointment to discuss water sharing issue. ইন্ডিয়া ভালো সম্পর্ক, 4,000 এত কিলোমিটার ইন্ডিয়া বাংলাদেশকে পাকিস্তান হতে দিতে চায় না, বিশেষ সিম্পল ইজ ইট। আরেকটা ফ্রন্ট খুলতে চায় না, যে ফ্রন্টটাতে সারাক্ষণ বিরোধিতা করবে। এটা হলো ইন্ডিয়ার ডেসপারেটনেস। বাংলাদেশ জানে যে ভারত কোনো না কোনোভাবে গঙ্গার পানি দিবে, তিস্তার পানি দিবে, এগুলো না দিয়ে ভারত পারবে না। সো বাংলাদেশ মনেই করে যে এটা যদি করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে যে ভারত এটা করতেছে। সো বাংলাদেশ এক ধরনের রিলাক্টেন্ট, এবং ভারতের জন্য এটা শিরোপীড়ার কারণ যে বাংলাদেশ যেন পাকিস্তানের রূপ না নেয়, কারণ দুইটা ফ্রন্ট
একটা ওইটা, একটা ওয়েস্টার্ন ফ্রন্ট, একটা ইস্টার্ন ফ্রন্ট, দুই ফ্রন্টে ভারতের জন্য ঝামেলার। ঝামেলা শুধু না, অনেক টাকা পয়সার ইনভলভমেন্ট, অনেক বড় বাজেটের ইনভলভমেন্ট, সেই জন্য এটা করে। জামালউদ্দিন বলছেন ব্রিক্স আমেরিকার স্বার্থবিরোধী সংস্থা, চীন ভারত আর চীন আমেরিকা দা কুমড়া সম্পর্ক। তাহলে ভারত আমেরিকার বন্ধু হয় কিভাবে? আসলে আমেরিকা ইজ আমেরিকা, এখানে মদন হলো বাংলাদেশ। তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন তার মতো। আচ্ছা, আমাদের ওপি চেয়ারম্যান বিব্রত থাকে তো, বুঝি নাই ভাই লেখা। আচ্ছা, প্ল্যান করে দেখেন কর্নেল অলি রাষ্ট্রপতি হয়ে যান নাকি? না ভাই। ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী খালাতো ভাইয়ের পেট্রোল পাম্প, হ্যাঁ এটা তো বিকালের ঘটনা। আচ্ছা, আবার মেন্টর মিস্ত্রি আরেকটা লিখছেন, এটা দেখতে পারেন। সাইফুল ভাই মেন্টর মিস্ত্রি আরেকটা কমেন্ট করছেন আপনাকে। না ওইটার অংশ হুম। নয়, ওইটার অংশই, মানে ওইটা দুইবারে লিখছেন তো। বাংলাদেশ টি-20 খেলতে পছন্দ করে আর ভারত টেস্ট খেলতে পছন্দ করে, আলম মিয়া লিখছেন। অ্যান্ড বিপুল ভাই স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সম্পর্ক, হ্যাঁ এটা বলে ফেলছেন শুভ সুর, সাইফুল ভাই অলরেডি বলে ফেলছেন। ভারতের সাথে তারেক জিয়া মেয়ের, বুঝলাম না। স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সম্পর্ক, নতুন করে সম্পর্ক গড়তে পারে ভারতের সাথে তারেক জিয়া মেয়ের সাথে, ভারতের নাগরিক এমন, এজন্য ভালো ছেলে না, এগুলা না, এগুলা না, এগুলা তো না, অবশ্যই না। এটা বলে ফেলছি কি জন্য, অবাধ্য সন্তান না, তেরা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিশ্ব মিডিয়াতে যে মাতামাতি, এটি রীতিমতো বিস্ময়কর। আপনারা জানেন যে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা চারটিখানি কোনো বিষয় নয়। এই মুহূর্তে পৃথিবীতে খুব অল্প মানুষ রয়েছেন যারা সরাসরি মিডিয়াকে আকর্ষণ করতে পারেন রাজনৈতিক সেক্টরে। এবং সেক্ষেত্রে আশ্চর্যজনক ব্যাপার হলো, গত 2 বছরে যদি আপনি তামাম দুনিয়ার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে বা মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে ইন পার্সন, সেক্ষেত্রে আপনি দেখবেন 1 নম্বরে শেখ হাসিনা। এখন ধরুন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রতিদিন খবর হয়, তারপর সৌদি আরবকে নিয়ে খবর হচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিয়ে খবর হয়, জেলেনস্কিকে নিয়ে খবর হয়। এর কারণ হলো যুদ্ধের কারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং বৈশ্বিক পরিস্থিতিতে তারা প্রতিদিন এমন কিছু কর্মকাণ্ড করেন বা এমন কোনো ঘটনা ঘটে যে বিশ্ব মিডিয়া মূলত সেই খবরগুলো প্রচারিত করে। কিন্তু যদি ধরেন ইন পার্সন ডোনাল্ড ট্রাম্প, যেভাবে তার পূর্বসূরি ধরুন ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারপর জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশ, আপনি গিয়ে দেখবেন যে এদের কারোর ব্যাপারে মিডিয়ার কোনো রকম আগ্রহ নেই। শেখ হাসিনার চাইতে অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ইতিমধ্যে ক্ষমতা হারিয়েছেন, যেমন ধরুন মাদুরো। তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এখন কোন অবস্থায় আছে আপনারা কি জানেন? আপনারা কেউ জানেন না। কিংবা আহমেদিনেজাদ, ইরানের প্রেসিডেন্ট, কোথায় আছেন? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সাবেক প্রেসিডেন্ট, তিনি এখন কোথায় আছেন? আমরা কেউ জানি না। কিংবা ধরুন জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী, অ্যাঞ্জেলা মার্কেল, অথবা থেরেসা মে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী, আপনি দেখবেন যে এদের কোনো রকম খবরাখবর, ব্যক্তিগত বিষয়, কোনো বিষয়ই আমাদের সামনে আসছে না। এমনকি ভারতে যদি আপনি সোনিয়া গান্ধীর কথা চিন্তা করেন, কংগ্রেসের সভাপতি, তার ব্যাপারেও কোনো খবর ভারতীয় পত্রপত্রিকা, আমাদের পত্রপত্রিকা বা বিশ্ব গণমাধ্যমে আসছে না। কিন্তু বারবার গত 2 বছর ধরে, ইভেন মোর দ্যান মিস্টার নরেন্দ্র মোদী, মোর দ্যান অসীম মনির, মোর দ্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, মোর দ্যান ইমরান খান, সবাইকে ছাপিয়ে বারবার কেন শেখ হাসিনার খবর বিশ্ব মিডিয়াতে আসছে,
এক। 2 নম্বর হলো বিশ্ব মিডিয়া কেন শেখ হাসিনার কাছে ছুটছে একটা ইন্টারভিউর জন্য, কিংবা ধরুন সে তো আবার ইন্টারভিউ নয়, সেটা কেবলই মাত্র কখনো লিখিত প্রশ্নের বা ইমেল প্রশ্নের উত্তর দেন, কখনো ভয়েস মেসেজ দেন। এই জিনিসগুলোর জন্য কেন বিশ্বের একেবারে মানে যাকে বলা হয় এত বড় বড় মিডিয়া, সে ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা, ইকোনমিস্টের মতো পত্রিকা, তারপরে আপনি ধরুন ব্লুমবার্গের মতো পত্রিকা, যেগুলোতে দু কলমে একটা নিউজ ছাপানোর জন্য, দু কলম ছোট্ট ধরুন 100 ওয়ার্ড একটা খবর ছাপানোর জন্য বিশ্বের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা পাগল হয়ে থাকেন। সেই পত্রিকাগুলো হাজার হাজার শব্দ সম্বলিত নিবন্ধ উপর্যুপরি কেন শেখ হাসিনাকে নিয়ে তারা প্রকাশ করছে। এখন এই বিশ্ব মিডিয়াগুলো কি বাংলাদেশের মিডিয়ার মতো বা ভারতের গদি মিডিয়ার মতো, যে তারা সবসময় ক্ষমতার পদলেহন করে? যদি তাই হয় তাহলে শেখ হাসিনার তো এখন কোনো ক্ষমতা নেই। দ্বিতীয়ত হলো যে এই বিশ্ব মিডিয়াগুলো তারা কি টাকায় বিক্রি হয়? হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কখনো কখনো টাকা, বিজ্ঞাপন, প্রমোশন তারা কাজ করে, কিন্তু একটা সার্টেন লিমিট। সেগুলো 99% ক্ষেত্রে কমার্শিয়াল অ্যাসপেক্ট, তারপরে ভবিষ্যৎ যে রাজনৈতিক জনমত গঠন করার ব্যাপারে কখনো কখনো কোনো পত্রিকা পয়সা খেয়ে ইন্টেনশনালি একটা দেশের পট পরিবর্তনের জন্য মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হয়ে বা অন্য কোনোভাবে তারা এই ধরনের জনমত তৈরি করে। কিন্তু কোনো ব্যক্তিকে যিনি কিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, তাও আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে, তাও আবার দেশে বিদেশে চলে গেছেন। আচ্ছা চিন্তা করুন, শেখ হাসিনা ভার্সেস অং সান সুচি। অং সান সুচির পিতা, তিনিও মায়ানমারের যাকে বলা হয় জাতির পিতা, জেনারেল নে উইন। দ্বিতীয়ত অং সান সুচি ব্যক্তিগতভাবে অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ, এখান থেকে তিনি পড়াশোনা করেছেন। শেখ হাসিনার চেয়ে তার সেই ক্যারিকেচার অনেক অনেক বেশি। যদি আপনি তার ইন্টারন্যাশনাল গ্লোবাল কানেকশন ধরেন, তিনি ইউরোপে বহু বছর থেকেছেন, অসাধারণ ইংরেজি বলেন। এই মুহূর্তে মানে ইংরেজি বলার ক্ষেত্রে, সাবলীলভাবে ইংরেজি বলার ক্ষেত্রে বিশ্বের যত রাষ্ট্রপ্রধান আছে, ইনক্লুডিং বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, যারা যারা আছেন, এরকম 100 জন যদি আপনি রাষ্ট্রপ্রধানদেরকে আনেন, সরকার প্রধানদেরকে আনেন, বর্তমান এবং সাবেক, তার মধ্যে অং সান সুচির ইংরেজি উচ্চারণ, বাচনভঙ্গি, রিদম, যেটাকে বাক্যের মধ্যে সেডাকশন তৈরি করা, মানে একটা আকর্ষণীয় মোহময়তা তৈরি করার ক্ষেত্রে সেই অং সান সুচির তুলনাহীন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অতিরিক্ত এবং মায়ানমারের প্রেসিডেন্ট ছিলেন। এখন সেই সুচি কোথায়? তাকে নিয়ে কেন গণমাধ্যম আলোচনা করছে না? সুচির পেছনে তো এখনো পর্যন্ত মার্কিন ডিপ স্টেট আছে। তাকে জেলখানা থেকে বের করা, তাকে ক্ষমতায় বসানো এবং তার জন্য প্রয়োজনে সৈন্য সমাবেশ করা, বাংলাদেশের ভিতর দিয়ে নিরাপদ করিডোর তৈরি করে সেখানে মায়ানমার সরকারকে হটিয়ে দেওয়ার সমস্ত প্ল্যান আমেরিকার আছে। কিন্তু সুচিকে নিয়ে কেন ওয়াশিংটন পোস্ট কোনো নিউজ করছে না? কেন দ্য টেলিগ্রাফ নিউজ করছে না? সানডে টাইমস নিউজ করছে না? দ্য হিন্দু নিউজ করছে না? ডন নিউজ করছে না? তারপরে শাইটুং নিউজ করছে না কেন? বা টোকিও টাইমস নিউজ করছে না? নিউ ইয়র্ক পোস্ট কেন নিউজ করছে না? ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন কেন নিউজ করছে না? কেন শেখ হাসিনাকে নিয়ে বারবার নিউজ করছে? এর কারণটা কি? দ্বিতীয়ত হলো যে এই আগামীর যে রাজনীতি, আমরা বাংলাদেশে যারা শেখ হাসিনাকে একেবারে অপাংক্তি মনে করছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি কে? তিনি কি তাকে কি দেখা গিয়েছে? তিনি কি বেঁচে আছেন? মানে অ্যাজ ইট ইজ তিনি কে? তার শব্দ শুনেছেন, কিন্তু তার কোনো বক্তব্য শুনেছেন কিনা? এই যখন তার ব্যাপারে তুচ্ছতা ছিল আমাদের দেশের মধ্যে, তখন রয়টার্সের সাংবাদিক তাকে প্রশ্ন করার জন্য সেই যে ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব আছে দিল্লিতে, সেখানে যেখানে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেখানে উপস্থিত হয়ে তাকে প্রশ্ন করার জন্য তিনি তীর্থের কাকের মতো বসে থাকেন। এই যে বিশ্ব গণমাধ্যমের যে তার যে আকর্ষণ, এই আকর্ষণের কারণ সরকারকে খুঁজে বের করতে হবে।
দুটো বিষয় থাকে যখন একজন মানুষ কারো দ্বারা প্রমোটেড হন, যেমন ধরুন এখন তারেক রহমান সাহেব সালাউদ্দিন সাহেবকে পছন্দ করেন, তিনি ব্যারিস্টার কায়সার কামালকে পছন্দ করেন, মেজর হাফিজকে পছন্দ করেন। এখন এই পছন্দের বিনিময়ে তাদের প্রতি ধরেন মিডিয়ার একটা আকর্ষণ হতে পারে, ক্ষমতা কেন্দ্রিক কোনো ব্যক্তির কেন্দ্রিক। কিন্তু শেখ হাসিনা এখন কারোর পছন্দের তালিকায় আছেন বলেন, ভারত তাকে শেল্টার দিচ্ছে। আমরা বাংলাদেশ থেকে প্রচার করছি যে তিনি মূলত সেখানে একটা আপদ হিসেবে আছেন, ভারত তাকে পছন্দ করছে না। তো সেক্ষেত্রে যেখানে নরেন্দ্র মোদীর কোনো বক্তব্য, তার খবরাখবর পত্রপত্রিকাগুলো প্রকাশ করছে না, ইভেন ভারতের যে সকল নাকুচু পত্রিকাগুলো রয়েছে, যেমন ধরেন আনন্দবাজার, সাপ্তাহিক দেশ, তারপর ইলাস্ট্রেটেড উইকলি, যেগুলো খুব নাকুচু পত্রিকা ভারতের, দ্য হিন্দু, এ সকল পত্রিকায় কিন্তু নরেন্দ্র মোদীর খবরই ছাপাচ্ছে না। সেখানে কেন বারবার সেই শেখ হাসিনার বক্তব্য ছাপা হচ্ছে? ইট মিনস শেখ হাসিনার মধ্যে হয়তো কোনো অলৌকিক বিষয় তারা দেখতে পেয়েছে, যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু সাংবাদিকরা বুঝতে পারে। এখন সেই অলৌকিক বিষয়টা কি? মানে তিনি কি আল্লাহর ওলি, তিনি কি গাউস কুতুব? নট লাইক দ্যাট। অলৌকিক বিষয় হলো যখন বহু মানুষের দোয়া থাকে, বহু মানুষের সমর্থন থাকে, এবং কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বহু মানুষের আকর্ষণ থাকে কোনো একটা ব্যক্তি বিশেষ, তখন সারা পৃথিবীর যে প্রচার মাধ্যমগুলো স্বয়ংক্রিয়ভাবে সেখানে রেসপন্ড করে, এবং এটাই অলৌকিকত্ব। একজন কালো মানুষ যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, নেলসন ম্যান্ডেলা, আমরা সারা দুনিয়া তার ব্যাপারে পাগল ছিলাম। মার্টিন লুথার কিং নিহত হয়েছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত তার বক্তব্য, তার কথা শুনলে পাগল হয়ে যাই। একজন মোহাম্মদ আলী ক্লে কত আগে ফাইটিং করেছেন, মারা গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার সামনে যে কোনো চলচ্চিত্রের স্ক্রিপ্ট থাকুক না কেন, কিন্তু মোহাম্মদ আলী ক্লের যখন কোনো ফাইটিং চলে আসে, মানুষ কিন্তু সেটাই দেখে। একজন মাইকেল জ্যাকসন, এখনো পর্যন্ত তার কোনো ক্লিপ, এমনকি তার কোনো কপি, তার কোনো লুক এলাইক যদি আসে, আমরা সাথে সাথে দেখি। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে এই যে বিশ্ব গণমাধ্যমের যে আকর্ষণ, আমার দৃষ্টিতে এর মধ্যে কোনো অর্থনৈতিক বিনিয়োগ নেই, এর মধ্যে কোনো রকম যাকে বলে লবি গ্রুপ নেই, এর মধ্যে কোনো রকম ইনফ্লুয়েন্স নেই। এখানে যে স্বতঃস্ফূর্ততা রয়েছে, সেই স্বতঃস্ফূর্ততার প্রথম কারণ হলো বহু সংখ্যক মানুষের ডিজায়ার, স্বপ্ন, কল্পনা, ভালোবাসা হয়তো শেখ হাসিনার মধ্যে আছে। এই গেল এক। ২ নম্বরে, আগামীর যে রাজনীতির সমীকরণ বাংলাদেশে, সেই রাজনীতির সমীকরণে কোনো অবস্থাতেই বিশ্ব মিডিয়া উইদাউট আওয়ামী লীগ, উইদাউট শেখ হাসিনা কোনো বিকল্প তারা দেখতে পাচ্ছে না। ৩ নম্বরে যেটা, সেটা হলো এখানকার যে ভৌগোলিক অবস্থান, এবং এই ভৌগোলিক অবস্থার কারণে পৃথিবী উত্তাল হয়ে যেতে পারে, দক্ষিণ পূর্ব এশিয়া উত্তাল হয়ে যেতে পারে যদি বাংলাদেশে সমস্যার তৈরি হয়। সেটা জঙ্গিবাদ বলেন, সেটা এই অঞ্চলে দুর্ভিক্ষ বলেন, কিংবা এই অঞ্চলে সেই বিদেশি শক্তির আধিপত্য বলেন, কিংবা ভারত, মায়ানমার, পাকিস্তান, এই দেশগুলোর মধ্যে যদি বাংলাদেশের ভূমি নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, এই পুরো সাউথ ইস্ট এশিয়া নয়, পুরো এশিয়ার যে রাজনীতি এলোমেলো হয়ে যাবে। 18 কোটি মানুষের ইকোনমি, 18 কোটি মানুষের দেশ।